নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। তেজ দেখে মিডিয়ার প্রশ্নে সুধা পুরো ঘিরে রয়েছে। সুধা পারছে না সহ্য করতে, সুধার খুব অস্বস্তি হচ্ছে। ঠিক সেই সময় তেজ চলে আসে মিডিয়ার সামনে। তেজ বলে, থামুন আপনারা, যা প্রশ্ন করার আমাকে করুন। এদিকে ঠাম্মি বাড়িতেও খোঁজ নিয়ে দেখে যে সুধা বাড়িতে নেই। এটাও জানতে পারে যে কাল রাত থেকেই সুধা বাড়িতে নেই। তখন বলে, এটা কি করে সম্ভব? আমাদের সামনে দিয়ে সুধা কি করে যেতে পারে? গার্ড বলে, কালকে ঝড় দুর্যোগ মাথায় নিয়েই বৌদিমণি বাড়ি থেকে বেরিয়েছিলেন। আমি তো অনেকবার বারণও করেছিলাম, কিন্তু উনি শোনেননি। ঠাম্মি বলে, তুমি আমাকে জানাওনি কেন আগে? তখন গার্ড বলে, আমি ভাবলাম যে আপনারা হয়তো জানেন, তাই জন্যই আর কি। আমি বলে, এরপর থেকে এত কথা ভাববে না, যা দরকার সেটা করবে। এদিকে জ্যোৎস্না সুতীর্থকে ফোন করে বলে যে তোমার জন্য প্রসাদ রেখেছি, তুমি প্রসাদ নিয়ে যাও। তখন সুতীর্থ বলে, না না জ্যোৎস্না, আমি ওখানে গেলে তোমার ঠাম্মি আমাকে দেখলে আবার রাগ করবেন। আজকে তোমাদের ফ্যাক্টরিতে অত বড় পুজো। তখন জ্যোৎস্না বলে, কিছু হবে না সুতীর্থ, এখানে অনেক লোকজন, তোমাকে কেউ দেখতে পাবে না। খুব জোর করতে থাকে জ্যোৎস্না। এদিকে দেখা যাচ্ছে মিডিয়া যে সমস্ত কথা সুধার বাড়িতে গিয়ে বলছে তার লাইভ দেখতে পাচ্ছে তরিতা, আর তরিতা সেটা ঠাম্মিকে দেখাচ্ছে। ঠাম্মি তো এটা দেখে খুব অবাক হন। এরপরে দেখা যাচ্ছে অদিতি প্রেস মিডিয়ার সামনেই তেজকে উল্টোপাল্টা বলছে যে তোমরা হচ্ছে নির্লজ্জ দোকান কাটা মানুষ, তোমরা সুধার সাথে এরকম খারাপ আচরণ করে ওকে আবার আগলাতে আসছো। তখন সুধার দাদা অদিতিকে বকা দেয়, অদিতিকে চুপ করতে বলে, কিন্তু কিছুতেই অদিতি চুপ করে না, প্রেসের সামনে উল্টোপাল্টা বলেই যায়। প্রেস এটা দেখে আরো উল্টোপাল্টা বলতে থাকে যে মনে হয় দুটো পরিবারের মধ্যে কোনো ঝামেলা বেঁধেছে। প্রেস বলে যে আপনারা সুধা ম্যাডামের মধ্যে যে ডিভোর্সের কথাটা শোনা যাচ্ছে সেটা কি সত্যি? ওনাকে কি আপনারা বসু মল্লিক বাড়ি থেকে বার করে দিয়েছেন? নিয়ে প্রেস অনেক রকমের প্রশ্ন করতে থাকে তেজকে। এরপরে তেজ সুধাকে ডেকে বলে, সুধা, এটা আপনি কি করছেন? একটু আগেই দেখালেন যে আপনি আমার পরিবারের জন্য এত কিছু করছেন, আর এখন আপনি প্রেস মিডিয়া দেখে আমার পরিবারের দুর্নাম গাইছেন। পরে সুধাকে আবার ধরতে গেলে সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি ভুলে গেলেন নাকি ঠাম্মি কি বলেছেন? বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্পর্শ করব না, কিন্তু আপনি যে এই বাড়িতে এসছেন সেটা মিডিয়া জানলো কি করে? মিডিয়াকে এখানে কে খবর দিল? ঝিনুকি বা কেন বললো তখন যে আপনি বসু মল্লিক বাড়িতে আর ফিরবেন না? সুধা চুপ করে থাকবেন না, আপনি বলুন যে মিডিয়ার লোকেরা আমাদের বাড়ির ব্যক্তিগত ব্যাপারে কি করে জানতে পারলো? বসু মল্লিক বাড়িতে কি অশান্তি হচ্ছে সেটা তো ওদের জানার কথা নয়। মানে আপনি সবটা বলেছেন, আপনি চাইছেন যে আমার পরিবারের ঠাম্মির অশান্তি হোক, আপনি ছোট করতে চান আমার পরিবারকে। সুধা তখন বলে, বাহ মিস্টার বসু মল্লিক, আপনার এটাই মনে হয় এই সব কিছু আমি বলেছি? এই যে আমার সাথে থাকার, আমার পাশে থাকার প্রতিশ্রুতি, আমার হাতে হাত রেখে চলার প্রতিশ্রুতি, এই রিপোর্টারদের 4টে প্রশ্নে সবকিছু লঘু হয়ে গেল বলে আমি সে কথা। তখন সুধা বলে, আমি জানি যে আপনার পরিবারের সম্মান আপনার কাছে কত দামি, তবে আমার কাছেও কিন্তু আচার্য বাড়ির ভালো থাকাটা, তাদের মান সম্মান ঠিক ততটাই দামি। তাই আজ আমি চেয়েও মিডিয়ার লোকেদের কোনো প্রতিবাদ করতে পারছি না। কিন্তু এই কথা তো সত্যি যে ঠাম্মি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন, উনি তো আমাকে মেনে নেননি, তাই না? ও, তার মানে আপনি মিডিয়া ডেকেছেন? তখন সুধা বলে, না মিস্টার বসু মল্লিক, আমি ডাকিনি, আমি ওনাদের কোনো খবর দিইনি, আমি আপনার বিশ্বাস ভরসা কিচ্ছু ভাঙিনি। আজ আপনি আমার বিশ্বাস ভরসা সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। এদিকে ঠাম্মি বলে, এত বড় সাহস ওই মেয়ের, বসু মল্লিক বাড়ির নামে কলঙ্ক দেবে? তরিতা বলে, তাহলে ঠাম্মি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিদিভাই বাড়িতে চলে গিয়েছিল, এখানে সেই গোটা পরিবারের সাথে বসে এই প্ল্যানটা করেছে। তরিতা বলে, যাতে পুরো শহরের সামনে আমাদের অপমান করা যায়। এত বড় সাহস সুধার? এরকম মেয়ে সুধা আমি তো ভাবতেও পারছি না। যেই মেয়ে আমার সাথে লড়বে বলে ছাদের ঘরে নিজের অধিকার বুঝে নিল, আমাদের নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে, এতখানি নিচে নামতে পারেও? এগুলো ভাবতে থাকে ঠাম্মি। পরে ঠাম্মি তরিতাকে বলে, চলো চলো আমার সাথে, আজকে যদি সুধা সত্যি এগুলো করে থাকে তাহলে আজকে ওর আর ওর পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করব আমি। ঠাম্মি রওনা হয়ে যায়, তরিতাও যাবে। তার আগে তরিতা মনে মনে বলে, এটাই সুযোগ, যেভাবে আমাকে অপমানটা করেছে গজাননের সামনে, গজাননকে নিয়ে আমিও আজকে তাই সেই অপমানের বদলা নেব। সুধা বলে, আপনি আমার পরিবারের সামনে আমার মাথাটা হেট করে দিয়েছেন মিস্টার বসু মল্লিক, আপনাকে নিয়ে যে আমার অহংকার ছিল সেই সমস্ত কিছু আপনি গুড়িয়ে দিয়েছেন। আপনি আমাদের মাথার উপর ছাদ বাঁচানোর জন্য নিজে টাকা দিয়ে নিজেই ছাদটাকে বাঁচিয়েছেন। তাহলে সবাইকে কেন বলেছেন যে আমি জোর করে চাপ সৃষ্টি করে আপনার সাথে এরকমটা করেছি, আপনার কাছ থেকে টাকা আদায় করেছি? তেজ বলে, হোয়াট, কি বলছেন আপনি এসব? আমি মরে গেলেও আপনার নামে এরকম মিথ্যে অ্যালিগেশন আনতে পারি না, আমি এসব কিচ্ছু বলিনি। সুধা বলে, তাই? তেজ বলে, তাই মানে? তখন সুধা ঝিনুককে পাঠায়, যা তুই নিয়ে আয়। পরে সুধা তার মেজো কাকা শ্বশুরের আনা কাগজটা তেজকে দেখায় যে দেখুন, আপনি তো আমার পরিবারের নামে ফ্রড কেস করেছেন, কেন করেছেন বলুন তাহলে?
তেজ বলে আমি এটা করিনি সুধা। আপনি সত্যি মনে করেন যে আমি এটা করেছি? বিশ্বাস আপনার আমার উপরে? এটার জন্য আপনি মিডিয়া ডেকেছেন? একটা ভুল বোঝাবুঝির ভিত্তিতে আপনি আমার পরিবারকে হিউমিলিয়েট করার চেষ্টা করছেন। হিউমিলিয়েট তো আপনি আমাকে করছেন মিস্টার বসু মল্লিক। আপনি তো এই নোটিশটা পাঠিয়েছেন, এখন সেটা অস্বীকার করছেন। সুধা বলে আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি এই নোটিশটা না পাঠিয়ে থাকেন তাহলে এখানে আপনার সইটা কি করে এলো? আপনি কি এটাকেও এখন মিথ্যে বলবেন? তেজ তখন বলে সুধা এই সইটা মিথ্যে, আমি এটা করিনি। সুধা বলে আমি ভেবেছিলাম আপনি হয়তো পাল্টে গেছেন মিস্টার বসু মল্লিক, আপনি হয়তো আমার বন্ধু হয়ে উঠেছেন, আমাকে বুঝতে শিখেছেন। কিন্তু না, আপনি তো প্ল্যান করছিলেন আমার আর আমার পরিবারের বিরুদ্ধে। আপনার এই অপমান সহ্য করতে না পেরে আমার মা চরম পদক্ষেপ নিতে যাচ্ছিল। শুধুমাত্র আপনার জন্য আমি আমার মাকে হারাতাম মিস্টার বসু মল্লিক। আমার মা গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছিল। তেজ তো অবাক হয়ে যায়, তার শাশুড়ির দিকে তাকায়। সুধা আঙ্গুল দেখিয়ে বলে শুধুমাত্র আপনার জন্য মিস্টার বসু মল্লিক। তেজ তো খুব অবাক হয়ে যায়। আর বিচ্ছু তেজকে এসে বলে আমরা আপনার কাছ থেকে এটা আশা করিনি জামাইবাবু। আমরা ভেবেছিলাম যে আপনি ভালোবাসা শ্রদ্ধা সবকিছু দিয়ে আমার দিদিকে আপন করে নেবেন, তো আপনি শুধু ওনার নয় আমাদের সবার ভরসা ভাঙলেন। তেজ বলে আমি বোঝাতে পারছি না আপনাদেরকে যে এই সইটা আমি করিনি, আর এই সমস্ত কিছুর ব্যাপারে তো আমি জানিই না। সুধা বলে তাহলে আমি যে এখানে আছি সেটা আপনি জানলেন কি করে? তখন তেজ যেই ঝিনুকের নামটা নিতে যাবে তখনই প্রেস থেকে বলে যে ম্যাডাম আপনার কোনো ভয় নেই, আমরা আপনার পাশে আছি। আপনি বলুন আপনার সঙ্গে কি করা হতো বসু মল্লিক বাড়িতে? আপনার সাথে কি কোনো নির্যাতন করা হতো? সত্যি কি বসু মল্লিক বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? আপনাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমরা মিডিয়ারা আপনার পাশে থাকবো। দোয়েল আর অদিতি মিলে মিডিয়ার সামনে উল্টোপাল্টা বলতে থাকে তেজের নামে, তেজের পরিবারের নামে, যে দেখুন তেজ আবার আলাদা করে তার বউকে নিয়ে গিয়ে কথাও বলছে, হয়তো আমাদের পরিবারের মেয়েকে শাসাচ্ছে। এদিকে সুধা প্রেসকে বলে আপনাদের সব ধারণা মিথ্যে। না বসু মল্লিক বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর না আমার আর মিস্টার বসু মল্লিকের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, না আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। তেজ এটা শোনে, আর বাইরে ঠাম্মি আর তরিতা দাঁড়িয়েও সেই সব কথা শুনতে থাকে। বলে সুধা তুই এসব কি বলছিস? তখন অদিতিকে জোর গলায় থামিয়ে দেয় সুধা। বলে বিয়েটা যখন আমার, সংসারটা যখন আমাকে করতে হবে, তখন কথাটা আমাকেই বলতে দাও। থেকে বলে সবকিছু যখন ঠিকই থাকবে তখন আজকে এত বড় গণেশ পুজোতে তেজ ফ্যাক্টরিতে আপনি কেন ছিলেন না? আজকে সেখানে যখন এত নামি দামি লোকজনকে ইনভাইট করা হয়েছে, আপনার পরিবারকে তখন কেন ইনভাইট করা হয়নি? কেন বাড়ির নতুন বউ পুজোতে আসেনি? তাহলে কি আপনারা আমাদের কাছ থেকে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন ম্যাডাম? সুধা বলে আমি যাইনি একটা সাধারণ কারণে, আমার মা এখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমি আসতে বাধ্য হয়েছিলাম। তা না হলে আমাকে গণেশ উৎসবে আপনি ঠিকই দেখতে পেতেন। আপনারা আশা করি এবার সবটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের সামনে। আপনারা যা খবর পেয়েছেন সবটা মিথ্যে। সুমল্লিক পরিবার এই সমাজে অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত অভিজাত একটি পরিবার। তারা আমাকে এবং আমার পরিবারকে সম্মান করে। দয়া করে তাদের বিরুদ্ধে এইভাবে কুৎসা রটাবেন না। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি যে আমি বসু মল্লিক পরিবারের বউ, মিস্টার বসু মল্লিকের মতো একজন স্বামীকে পেয়েছি। ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এরপর অদিতি আবারও সুধাকে আটকাতে গেলে ঝিনুক ওখান থেকে অদিতিকে নিয়ে চলে যায়। বলে দিদি যা করছে করতে দাও বৌদি, মিডিয়া সবকিছু এখনই জানলে না, তোমাদের মিথ্যেটাও কিন্তু সামনে আসবে, সেটা ভুলে যেও না তুমি। সুধা বলে এবার তো আশা করি আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবার আমাদের একা ছেড়ে দিন দয়া করে, মায়ের এখন বিশ্রামের প্রয়োজন। মিডিয়া সেখান থেকে চলে যায়। এরপরে তেজ যখন সুধাকে কিছু বলতে আসে তখন ঠাম্মি দাদুভাই বলে ডেকে ওঠে। তেজ ঠাম্মিকে দেখে অবাক হয়, বলে ঠাম্মি তুমি এখানে? এদিকে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতেও সবাই প্রশ্ন করছে, বলে যে আপনাদের বৌমা কোথায়? এদিকে মিডিয়াতেও তো অনেক কিছু কানাফুসো শোনা যাচ্ছে, উনি নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন। জ্যোৎস্না বলে গুজবে কান দেবেন না, ওইসব মিথ্যে কথা বলছে। কানে তো অনেক কিছুই আসছে, আর এগুলো কথা বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায়ও দেখতে পাচ্ছি না, কারণ পুজোতে তো উনি অনুপস্থিত, একজন ভদ্রমহিলা বলে ওঠেন। ছোটকা বলে দেখুন মিডিয়ার কাজ করছে, ওরা কুৎসা রটাচ্ছে, আপনারা কেন বিশ্বাস করছেন? ছোটকা বলে আজকে হয়তো সুধা নেই বলে এখানে দেখতে পাচ্ছেন না বলে আপনারা এরকমটা ভাবছেন বলছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলছি সুধা না থাকলে হয়তো এত বড় করে গণেশ পুজোটা আমরা আয়োজনই করতে পারতাম না। জ্যোৎস্না তখন ব্যাপারটাতে অবাক হয়, মিডিয়াও তো সেটা জানে না। তখন জ্যোৎস্না মনে মনে ভাবে সুধা সব করেছে, এটা কেন বললো ছোটকা? বাবার মতো ছোটকাও কি রাধা সুধাকে গুলিয়ে ফেলেছে? ওনারা তখন বলেন তাহলে উনি পুজোতে এলেন না কেন? আমরা সবাই তো ওনার সাথে দেখা করবো বলে অপেক্ষা করছি। তেজের বাবা বলে না সে তো আসতো, মানে আসবে তো বটেই। তখন বাবাকে সাইডে সরিয়ে নিয়ে যায় জ্যোৎস্না, বলে বাবা এবার কি হবে? সবাই তো সুধার কথা জিজ্ঞেস করছে। তখন ছোটকা বলে তুমি বরঞ্চ মাকে একবার ফোন করো। তেজের বাবা বলে সবাইকে যে সুধা আসবে, আর এসে এটা প্রমাণ করে দেবে যে মিডিয়া যা কিছু বলছে সবকিছু গুজব ছড়াচ্ছে। দাঁড়ান আমি সুধাকে ডাকার ব্যবস্থা করি। তখন ফোন করে বসে তেজের বাবা। দিকে ঠাম্মি তেজকে বলে যে তোমার পরিবারের সম্পর্কে এত কুৎসা রটানোর চেষ্টা করছে, তার সাথে তোমার এত কিসের কথা? ঝিনুক বলে আরে আচ্ছা, তো আপনি এক্ষুনি দেখলেন যে মিথ্যে কথা বলে দিদি মিডিয়াকে এখান থেকে ভাগিয়ে দিল, বসু মল্লিক পরিবারের সম্মান রক্ষা করলো। আপনারা যে দিদিকে এত অপমান করেছেন সে কথা একবারও বললোই না।
তারপরেও আপনি বলছেন দিদি আপনাদের নামে কুৎসা রটাতে চাইছে। আমি বলে সুধা যদি কুৎসা রটাতে নাই চাইবে তাহলে মিডিয়ার লোক এত খবর কোথা থেকে পেয়েছে? কে খবর দিয়েছে তাদের? ঠাম্মি বলে কে ডেকেছে তাদের আচার্যি বাড়িতে? তরিতা বলে সত্যি বাবা, তোমাদের ঢং দেখে বাঁচি না। রিপোর্টারদের ডেকে আবার এখন সব কিছু করে নিয়ে দাদাভাইয়ের সামনে ভালো থাকার চেষ্টা করছো। ও রিপোর্টারদের সামনে সত্যি যদি কুৎসা করো তাহলে তো বসু মল্লিক পরিবারের দরজা তোমার জন্য হামেশার জন্য বন্ধ হয়ে যাবে, তাই তুমি এরকমটা করলে, তাই না? রিতা বলে আমরা না সব বুঝতে পারছি। তখন এদিকে সুধার দাদা বলে ক্ষমা করবেন, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি আপনাদের সব থেকে বড় সমস্যা, আপনি আমার বোনটাকে বোঝার চেষ্টাই করলেন না। সীমা বলে শুধু তাই নয়, সুধাকেই নয়, আমাদেরকেও পদে পদে অপমান করতে ছাড়েননি আপনি। আমাদের মেয়েকে বউ করে নিয়ে গিয়ে তাকে যোগ্য সম্মান না দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, না নয় তাই বলেছেন। আপনার কি মনে হয় আমরা চুপ করে বসে থাকবো? বলে ও তাহলে তো আমি ঠিকই ভাবছিলাম এই সব কাজ এই মেয়েরই। আগে বাড়িতে এসে বাড়ির সবাইকে নালিশ করেছে, তারপরে মিডিয়া ডেকে মিডিয়ার সামনে নাক কাটিয়েছে। তার মা তখন এসে বলে না না মাসিমা, আমাদের সুধা ওরকম মেয়েই নয়। হ্যাঁ আমরা মানছি যে সুধার বিয়ের সত্যিটা আমরা আপনাকে লুকিয়েছি, আমরা খুব বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন সেই অন্যায়ের দায় কিন্তু আমার সুধা মায়ের নয়। যা কিছু ভুল হয়েছে সব আমরা করেছি, কোনো ভূমিকা এখানে ছিল না। দয়া করে আমার মেয়েটাকে কোনো শাস্তি দেবেন না, বলতে থাকে আর কাঁদতে থাকে সুধার মা। আমি বলে তোমরা তো অন্যায় করেছই, কিন্তু বাড়ির বউ রাত বিরেতে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, মিডিয়ার লোক ডেকে শ্বশুর বাড়ির সবাইকে ছোট করতে চেয়েছে। অন্যায়ের দায় তো ওরই, আর এর জন্য আমি ওকে কখনো ক্ষমা করব না। তেজ বলে এখনো তুমি সুধার দিকে আঙ্গুল তুলবে? তুমি তো দেখলে যে ওর জন্য আজকে আমাদের বাড়ির সম্মান রক্ষা হল। এখানে উনি চাইলে এক মুহূর্তেই সবকিছু গর্ব অহংকার বসু মল্লিক পরিবারের ধুলোয় মিশিয়ে দিতে পারতেন, কিন্তু উনি এমনটা করেননি। কিন্তু এই সময় অন্ততপক্ষে এটা বোঝা উচিত ঠাম্মি যে দোষটা ওনার নয়, দোষটা আমাদের। দেখো তার প্রমাণ, বলে কাগজটা তখন ঠাম্মিকে দেখায় তেজ। ঠাম্মি ওনারা আমাদের জন্য এত বড় বিপদে পড়েছেন, আমাদের পরিবারের তরফ থেকে ওনার এগেনস্টে ফ্রড কেস করা হয়েছে। ঠাম্মি ওনাদের থেকে 30 লাখ টাকা চাওয়া হয়েছে কেন? আমি তো কারোর চাপে পড়ে টাকাটা দেইনি। 30 লাখ টাকা দিয়ে আমি ওনাদের বাড়ির কিস্তি শোধ করেছিলাম। সুধা তো ওই টাকা আমাকে বারবার ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন, জন্যই তো উনি তত্ত্ব সাজানো মিষ্টি বানানোর কাজটা করছিলেন। শুধু তাই নয় ঠাম্মি, উনি এই বাড়িটা পর্যন্ত আমার নামে লিখে দিতে চেয়েছিলেন। ঠাম্মি সবটাই শোনে, সবটাই দেখে, আর তেজের দিকে তাকিয়ে থাকে। তুমি মেজো কাকু ওদের নামেই কেস করে দিলে? তখন ঠাম্মি মনে মনে বলে মেজো খোকা ওদের নামে কেস ঢুকেছে, আমি এই সইটা আমি করিনি, তাও আমার নাম। তখন হাত দিয়ে থামিয়ে দেয় ঠাম্মি তেজকে। ঠাম্মি বলে এতে ভুল কি আছে? ওনারা তো আমাদেরকে ঠকিয়েছেন, তোমার কাছ থেকে টাকা নিয়েছেন আর বিয়ের সত্যিটাও লুকিয়েছেন। ঠাম্মি টাকাটা তো আমি স্বেচ্ছায় দিয়েছি, কার অনুমতি নিয়ে তুমি দিয়েছো দাদু ভাই টাকাটা? এই 30 লাখ টাকাটা এই পরিবারকে দেওয়ার আগে তুমি কার অনুমতি নিয়েছিলে? আজ এত বছরে তেজ বেকারির উপরে কি আমার এতটুকু অধিকার নেই ঠাম্মি? তেজ বলে আমার স্ত্রী তার পরিবারের উপরে এইটুকুনিও করতে পারবো না? আমি কিন্তু টাকাটা সৎ কাজে ব্যবহার করেছিলাম, তারপরেও তোমার আমার উপরে এরকম বিশ্বাস, এই ভরসা? আর কোন ফ্রডের কথাও এখানে হচ্ছে ঠাম্মি? বিয়ের আগে তো আমি সবটাই জানতাম, সব জেনে বুঝেই তো বিয়েটা করেছি। আমি বলে দাদু ভাই তুমি এখনো এই মিথ্যেবাদী অসৎ পরিবারকে সমর্থন করছো? বলে ঠাম্মি ওনারা গরিব হতে পারেন কিন্তু অসৎ নয়। ওনাদের যদি আজকে রাস্তায় গিয়ে ফুটপাতে দাঁড়াতে হয় তাহলে আমি কিন্তু বসু মল্লিক পরিবারের হয়ে নয়, আচার্যি পরিবারের হয়ে লড়বো। ছোট থেকে তুমি আমাকে ন্যায়ের পথে থাকতে শিখিয়েছো ঠাম্মি, ঠিক পথে চলতে বলেছো। আমি মনে করি যে আজ ভুলটা আমাদের, আর ওনারা কোনো অন্যায় করেননি, তো বারবার আমাদের সম্মান রক্ষা করেছেন, তাই এবার আমারও কর্তব্য ওনার পাশে দাঁড়ানোর। শুধু অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। বাড়ি থেকে তরিতাও সবটা শুনছে আর মুখ হাঁ করে শুনছে। আর আজ আমি সেটাই করব ঠাম্মি, তেজ বলে, আর সুধার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে সুধার আরেক মজার এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।